মুভি শুরুতে দেখি একটি প্লেনের এয়ার হোস্টেস যাত্রীদের সুরক্ষার উদ্দেশ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর একটি ছেলে নিচু হয়ে সেই মেয়েটিকে দেখতে থাকে। মেয়েটি নিচু হলে দেখে ছেলেটি তার দিকে তাকিয়ে মেয়েটি তার বক্তব্য শেষ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। ছেলেটি সুইচ চাপলে এয়ার হোস্টেস মেয়েটি কাছে এসে জানতে চায় কি লাগবে। তখন আমাদের গল্পের নায়ক গৌতম মেয়েটিকে বলে, আমি কমপ্লেন করব। কমপ্লেন রেজিস্টার আছে? তখন মেয়েটি বলে, সরি স্যার। গৌতম বলে, সরি তো এয়ারলাইন লোকদের বলা উচিত। তারা এত সুন্দর মেয়েদের দিয়ে সেফ ইন্ট্রোডিউস করায় যে আমি তো আপনাকেই দেখতে থাকি। আপনার বলা কথায় কনসেন্ট্রেট করতে পারিনি। প্লেন যদি পানিতে পড়ে যায় তবে কিভাবে বাঁচবো? তখন মেয়েটি ইনস্ট্রাকশন এর বই হাতে দিয়ে বলে, এটা পড়লেই সেই পানি টানি থেকে বাঁচতে পারবেন। তখন গৌতম গুলুগুলু হয়ে বলে, আপনি না থাকলে আমার কি যে হতো। মেয়েটি বলে, না কিছু হতো না, কিছু হবে বলে চলে যায়। গৌতম কিচেন রুমে ঢুকে মেয়েটির সাথে ফ্লার্ট করা শুরু করে, আর মেয়েটি গৌতমের কথায় গলে গেছে। গৌতমকে বলে, আপনি কি করেন? গৌতম বলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বোরিং জব, আপনার মতো না যে রাতভর অপরিচিত লোকদের সাথে গল্প টল্প করতে পারি। এরপরই আমাদের লন্ডনের বিভিন্ন সিনারি দেখানো হয়। আমরা দেখি গৌতম তার মামা মামির সাথে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। খাবার খাওয়া অবস্থায় তার চোখ পড়ে এক ওয়েট্রেস মেয়ের দিকে। সে খাবার মুখে নিয়েই চলে যায় মেয়েটির সাথে কথা বলার জন্য। মেয়েটিকে বলে, আপনাকে দেখার পর এমন আনকন্ট্রোলেবল হয়ে গেছি যে নিজেকে ধরে রাখতে পারিনি। মেয়েটি মজা করে বলে, থামার দরকার কি, ভাসিয়ে দেন। গৌতমও নাচতে নাচতে মেয়েটিকে ধরে। মেয়েটি গৌতমকে বলে, এবার থামেন স্যার। মেয়েটি গৌতমকে বলে, 1 ঘন্টার মধ্যে আমার শিফট শেষ হবে। আর গৌতমকে তার সাথে আসার জন্য ইশারাও করে যায়। এতে গৌতম বেশ খুশি হয়ে গডকে ধন্যবাদ জানায়। একটি মেয়েকে দেখি প্লেনে ট্রাভেল করার জন্য উঠেছে, আর এটাই হচ্ছে এই মুভির মেন নায়িকা মীরা। তার পাশেই বসে লাভলি চ্যাটার্জি নামের এক বাচাল লোক। সে মীরার সাথে কথা বলতে থাকে। মীরা তো লোকটাকে দেখি বিরক্ত। এরপরেই দেখি গৌতমের মামা দিল্লি যাওয়ার জন্য এয়ারপোর্টে গৌতমকে নিয়ে এসেছে। মামা বারবার গৌতমকে সে যেখানে যে কারণে যাচ্ছে তা মামিকে বলতে নিষেধ করছিল, সাথে সাথে হুমকিও দিচ্ছিল। কিন্তু গৌতম ছিল বেহায়া প্রকৃতির লোক। গৌতম বলে, মামা ছোটবেলা থেকেই ল্যাংটা অবস্থায় সবার সামনে বড় হয়েছি, আর কি আমাকে ন্যাংটা করবেন? মামার সাথে কথা বলতে বলতেই গৌতমের চোখ যায় মীরার দিকে। গৌতম মামাকে বলে, দিল্লির প্যাচগোছ গলির দিকে যাচ্ছেন সেটা আমি জানি। মামাও ঘাবড়ে গিয়ে গৌতমকে বলে, সামনেও তো তুই পাপ করবি, সেগুলো গোপন রাখবো বলে পেছনে তাকালে দেখে গৌতম সেখানে নেই। গৌতম মীরার সাথে এসে উল্টা পাল্টা সব কথা বলা শুরু করে, যেন মনে হয় মীরা তার জন্যই লন্ডন এসেছে। মীরা বলে, আপনি আমাকে চিনেন? গৌতম মীরার সাথে ওভার অ্যাক্টিং চালিয়ে যেতে থাকে। তখন গৌতমকে তাড়ানোর জন্য মীরা বলে, যেই হও তুমি, আমার হাজবেন্ড বাহিরে আছে, আমাকে নেওয়ার জন্য এসেছে। গৌতম বলে, কি তুমি বিয়ে করেছো? এ দুঃখ আমি সয় নিব বলে ওভার অ্যাক্টিং করতে করতে চলে যায়। মীরা এয়ারপোর্টের বাহিরে এসে তার স্বামীকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। এরপরে ফোনও করে বুথ থেকে, কিন্তু কল যাচ্ছিল না। মীরা তার ব্যাগপত্র নিয়ে রাস্তার সাইডে বসে থাকে। সেখানে থাকা পুলিশকে তার স্বামীর ফটো দেখালে সে চিনতে পারে না। এরপরে তার বান্ধবীকে ফোন করে। বান্ধবী বলে, ফোনে ট্রাই কর। মীরা বলে, ট্রাই করেছি, নাম্বার ভুল দেখাচ্ছে, যে অ্যাড্রেস দিয়েছে সেটাও ফেক বলছে। মীরা বলে, আমি মনে হয় ভুল অ্যাড্রেস কপি করেছি। বান্ধবী বলে, এটা কিভাবে সম্ভব? মীরা বলে, আন্টিকে এ ব্যাপারে কিছু বলিস না। পুলিশ সেই ফটো ও অ্যাড্রেসের বিস্তারিত কম্পিউটারে বের করে দেখায়। পুলিশের কাছ থেকে সাহায্য পেয়ে মীরার হাজবেন্ড এর কাজের জায়গায় এক লোককে ফটো দেখায়। তখন সেই লোকটি মীরার হাজবেন্ডকে সেই ফটো দেখালে সে রাগারাগি করতে করতে বাহিরে আসে। সিসিটিভি স্ক্রিনে মীরা এ দৃশ্য দেখছিল। এরপরও হাজবেন্ডকে দেখে মীরা বেশ খুশি হয়। তখনই তার হাজবেন্ড কুনাল এসে মীরাকে বলে, এখানে কেন এসেছো? একথা বলে ধমকাতে থাকে, আর মীরাকে দেখে বেশ বিরক্ত হয়। কুনাল বলে, তোমার ইন্ডিয়া থেকে বাহির হওয়া দরকার ছিল, আর আমার দরকার ছিল টাকার। এখন দুজনেরই কাজ হয়েছে, যেখানেই থাকো আমার থেকে দূরে থাকো। আর আমার ছবি বের করে
পরে কাউকে দেখাবা না। আরো বলে, এখানে আমি কাজ করি, আমার সম্মান আছে, তাই দ্বিতীয়বার এখানে আর আসবা না। অন্যদিকে বরণিকাকে দেখি সে সাজুগুজু করে রেডি হচ্ছে। বারে ঢোকার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়েছিল, আর বরণিকা লাইনে না দাঁড়িয়েই বারের ভিতরে ঢুকে পড়ে। এরপরই সেখানে থাকা একটি ছেলের সাথে ডান্স করতে থাকে, তারই মতো বন্ধু বান্ধবের সাথে আনন্দ করছিল। তখনই বরণিকার প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে বললে। একটি শপিং মলের দোকানে ঢুকে জানতে চায় ওয়াশরুম কোথায়। বরণিকা ওয়াশরুমে ঢুকে দেখে মীরা দাঁড়িয়ে। বরণিকা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মীরা কান্না করছে। মীরার ড্রেস আপ দেখে বরণিকা বলে, তো আপনি ইন্ডিয়া থেকে এসেছেন? একথা বলেই চলে যায়। তখনই মীরা কান্না করতে থাকে। মীরার এ অবস্থা দেখে বরণিকা ফিরে এসে বলে, এয়ারপোর্টে ওয়ালেট চুরি হয়েছে? মীরা বলে না। বরণিকা বলে, বয়ফ্রেন্ড প্রবলেম? মীরা বলে না। বরণিকা বলে, এর থেকেও খারাপ কিছু? মীরা কান্না করতে করতে বলে হ্যাঁ। বরণিকা বলে, কুনাল আহুজা, এই সব লোকের পেট চলে তোমার মতো পিঞ্জিরার পক্ষী দিয়েই। মীরা বলে, আমার মনে হয় কিছু কনফিউজ আছে, যা হয়তো আমি জানি না। আমার কোনো কথা হয়তো তার খারাপ লেগেছে। বরণিকা বলে, কি সব কথা বলছো? বরণিকা বলে, কিছু মনে করো না, এখন চলো আমার সাথে। দুজনে মিলে মীরার ব্যাগ টেনে তোলে। বরণিকা ঘরে ঢুকেই মীরাকে বেডরুম দেখিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মীরা বলে, তুমি তো কিছু খাওনি, কিছু বানিয়ে দিব? বরণিকা বলে, হ্যাঁ, চিকেন বিরিয়ানি বানিয়ে আনো। মীরা বলে, দুধ তো আছে ঘরে, আমি নিয়ে আসছি। বরণিকা ফ্রিজ দেখিয়ে দেয়। মীরা ফ্রিজ খুলে গ্লানে দেখে সামান্য দুধ আছে। এই দুধ গ্লাসে ঢেলে বরণিকাকে দিতে আসলে বরণিকা বলে, সাপকে দুধ দিচ্ছ? এক গ্লাসে জীবন কাটবে না আমার। একথা বলেই দুধ পান করে গ্লাস টেবিলে রাখে। মীরা ধোয়ার জন্য নিতে চাইলে বরণিকা বলে, তুমি আমার চাকর না, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এর জন্য কৃতজ্ঞ হওয়ার দরকার নেই। বরণিকা চেয়ার থেকে উঠতে গেলে বেশ ক্লান্ত বোধ করে, তাই গ্লাসটি মীরার দিকে ছুঁড়ে মেরে বলে, এটাই লাস্টবার, বলে ঘুমাতে চলে যায়। মীরা বরণিকার ঘরের ভিতরে ঢুকে দেখে চারিদিকে ছবি, আর ছবির পাশে ক্যামেরা ও রাখা ছিল। মীরার এসব দেখে বেশ ভালো লাগে। সে জানালা খুলে লন্ডনের রাতের দৃশ্য দেখে। সকাল হলেই পেপার খুলে চাকরির ভ্যাকেন্সি চেক করে বেরিয়ে পড়ে লন্ডনের রাস্তায়। প্রথম দিন ট্রেনেই উঠতে পারেনি। এবার আমাদের গৌতমকে দেখানো হয়। গৌতম ফোনে কারোর সাথে কথা বলতে বলতে সামনে দেখে একটি মেয়ে যাচ্ছে। গৌতম সামনে এসে মেয়েটির জন্য দরজা খুলে দেয়। এতে মেয়েটি ভিতরে ঢুকে যায়, আর এক বৃদ্ধ মহিলা গৌতমের উপর রেগে যায়, কারণ যাওয়ার জন্য সে আগে দাঁড়িয়ে ছিল, কিন্তু গৌতমের কারণে সে যেতে পারেনি। অফিসের ভিতরে সবাই খুব আপসেট অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই গৌতম ভিতরে ঢুকলে একজন বলে, দেখো সামনের দিকে। গৌতম মহিলা বসকে দেখে পেছনে তাকিয়ে বলে, ওয়াও ইয়ার। সামনের দিকে তাকালে দেখে বস মন খারাপ করে টেবিলে বসা। গৌতম বসকে নিজের পরিচয় দিয়ে বলে, ম্যাম, আপনি কি লাভ সম্পর্কে বিশ্বাস করেন? ট্রান্সলেটরকে বলে, বলো না আমার কথা ম্যামকে। আর পাশেই নিজের মতো করে ডান্স করতে থাকে। ট্রান্সলেটরের কথা বলা শেষ হলে গৌতম ম্যামের দিকে তাকিয়ে থাকলে ম্যাম গৌতমকে দেখে হাসে। এতে গৌতম খুবই খুশি হয়। গৌতম বলে, আমি খুব পরিশ্রম করব, এমন সিস্টেম তৈরি করব যে আমিও দুর্নীতি করতে পারবো না। বরণিকার ড্রেস কোন কালার পরবে তা মীরার কাছে জানতে চায়। মীরা বলে, বরণিকা, আমি চিন্তা করেছি কোন হোটেলে থাকা শুরু করব। বরণিকা জানতে চায়, তোমার বাবার অনেক টাকা? মীরা বলে, না, আমি কিছু টাকা জমিয়েছিলাম। বরণিকা বলে, আমার বাবা মা কোথায় থাকে জানি না, কিন্তু প্রতি মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। মীরা বলে, তুমি তো আমাকে চেনো না। বরণিকা বলে, জন্মের আগে আমরা আমাদের বাবা মাকেও চিনতাম না, সাথে থেকেও চিনতে পারিনি। এখানেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমার সমস্যা শেষ না হয়, আনন্দ নিয়ে থাকা শুরু করো। মীরা বলে, আমার হাজবেন্ড আমাকে নিতে আসে কিনা জানি না, আর জব পেতেও কত সময় লাগবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমি তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। বরণিকা বলে, আমি কোনো বিপদে পড়লে আমাকে সাহায্য করবা না? মীরা বলে, অবশ্যই করব, কিন্তু বরণিকা বলে, এই কিন্তুই রাখো আর এখানেই থাকো। বলে ড্রেস দেখায় আর বলে, কোনটা পরবো, ব্ল্যাক অর পিঙ্ক? মীরা বলে পিঙ্ক। বরণিকাও পিঙ্ক ড্রেস পরে মীরার সামনে আসে আর এক এক ড্রেস চেঞ্জ করে মীরাকে দেখাতে থাকে। এরপরে মীরাকেও স্টাইলিশ কাপড় পরানো শুরু করে। তারা দুজনই বেশ ভালো সময় কাটাতে থাকে। বরণিকা মীরাকে নিয়ে ঘুরতে বের হয়, আর বরণিকা দুই বান্ধবীর সাথেও মীরার পরিচয় করায়। মীরা আর বরণিকা
বরণিকা যেতে যেতে মীরা বলেছিলাম না ওই এয়ারপোর্ট ওয়ালা এক আশিকের কথা যে মেয়েদের ফ্লার্ট করতে ওস্তাদ। মীরা বলে আমি জীবনে এমন বেশরম ও অভদ্র লোক দেখিনি। মীরা বলে চলো। বরণিকা বলে এমন সুযোগ ছাড়বো না। গৌতম তার বসকে তার কাজ সম্পর্কে বুঝিয়ে বলছিল। তখনই বরণিকা এসে বলে খোদার কাছে লাখ লাখ শুকর আপনাকে পেয়েছি। কোথায় কোথায় খুঁজেছি আপনাকে, আর তুমি ফরেন কান্ট্রিতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছো। গৌতম বলে তুমি কে? বরণিকা বলে তুমি আমাকে চিনতে পারছো না, তোমার পায়ে ধরি, যা ঘটেছে তা ভুলে যাও। গৌতম বলে 1 ঘন্টা পরে কথা বলি, এ মিটিং আমার জন্য ইম্পর্টেন্ট। বরণিকা বলে এ মিটিং ইম্পর্টেন্ট, আর এ বাচ্চা যা আমাদের ভালোবাসার চিহ্ন তার কি হবে? ইয়োর চাইল্ড কি ইম্পর্টেন্ট না? গৌতম তো বরণিকার এ অভিনয় দেখে হাসতে থাকে। বরণিকা সেখানে থাকা একটি মহিলাকে বলে আপনিও মেয়ে, আপনি তো বোঝেন। গৌতম সবাইকে বলে সে যোগ করছে, বলো মামা কোথায়? বরণিকা বলে কি নিচু স্বভাবের লোক, নিজের মামার দোষ দিচ্ছে। গৌতম সবাইকে বলে এই মেয়েকে আমি চিনি না। বরণিকা বলে ঠিক আছে, আমি সাফার করে নিব বলে চলে আসে। গৌতম রাস্তার দিকে তাকালে দেখে মীরা ও দাঁড়িয়ে। বরণিকা আর মীরা একসাথেই যাচ্ছে। তাদের একসাথে দেখে গৌতম তো চিন্তার মধ্যেই পড়ে যায়। আর ওইদিকে বরণিকা বারে এসে গানের তালে তালে ডান্স করছিল। মীরা দাঁড়িয়ে বরণিকার ডান্স দেখছিল। মীরা পেছনে তাকালে দেখে গৌতম তার লেডি বসকে নিয়ে এসেছে। বস আর গৌতম বরণিকার ডান্স দেখে বেশ খুশি হয়। গৌতম বরণিকার সাথে পরিচয় হয়। বস বরণিকাকে হাক করে। গৌতমকে একা একা নাচতে দেখে বরণিকা ট্রেনে সামনের দিকে নিয়ে গিয়ে দুজনে একসাথে ডান্স করতে থাকে। মীরা বরণিকার জন্য অপেক্ষা করছিল, আর অন্যদিকে বরণিকা আর গৌতম কিসিং পার্ট চালিয়ে যাচ্ছিল। সকাল হলেই মীরা একতরা ফুল কিনে নিয়ে ঘরে আসে। তখন গৌতম সোফাতে বসে হানি বলে ডাক দেয় মীরাকে, কখন থেকে অপেক্ষা করছি। মীরা বলে এখানে কি করছেন? গৌতম বলে টিভি দেখছি, পপকর্ন খাচ্ছি, আর কিছু সময় পর পর তোমার সাথে কথাও বলছি। গৌতম বলে তুমি আমাকে হেট করো। মীরা বলে আই রিয়েলি হেট ইউ। গৌতম বলে বাট আই লাভ ইউ। মেয়েদের দেখে এত সম্মান আর ভালোবাসা পেয়েছি, এখন আমি বোরিং হয়ে গেছি। তোমার মতো মাইন্ডের মেয়ে আমার ভালো লাগে। তখনই বরণিকা আসে প্যান্ট না পরে। তাই মীরা বলে তোমার প্যান্ট কোথায়? বরণিকা বলে আমি কি বাসায় প্যান্ট পরি? মীরা বলে বাট ও। বরণিকা বলে রাতে ও তো প্যান্ট পরেনি। বরণিকা বলে এ ফুল কিসের জন্য? মীরা বলে সবচেয়ে বড় গ্রাফিক কোম্পানি থেকে কল আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আমার কাজ ওদের পছন্দ হয়েছে। বরণিকা মীরাকে জড়িয়ে ধরে। গৌতম 2 হাত উঁচু করে মীরাকে ডাকে হাক করার জন্য, আরো বলে লজ্জা পাওয়ার দরকার নেই, আসো। বরণিকা বলে আমরা তো এক কোম্পানি খুলতে পারি, তুমি ডিজাইন করবে, আমি ফটো তুলবো। আর গৌতম কি করে? মীরা বলে আমি চিন্তা করেছি। তখন বরণিকা বলে শিফট হতে চাও, বহুত পয়সা তোমার কাছে। মীরা বলে গৌতম আর তুমি একসাথে থাকো, এর জন্যই ভাবছি, আমি তোমাদের দুজনের মাঝে আসতে চাই না। বরণিকা বলে কে তুমি যে আমাদের মাঝে আসবে? বরণিকা বলে বিয়ে করেছি নাকি ওকে, এখন দুজনে একসাথে থাকছি, নতুন নতুন মজা লাগছে। মীরা বলে কত সময় পর্যন্ত? বরণিকা বলে 4 দিন, 1 সপ্তাহ, তারপর যার যার পথে। আমার দরকার তোমাকে, তুমি আমার জন্য ভালো। তুমি ওই অ্যাপার্টমেন্টকে ঘর বানিয়েছো, প্রথমবার মনে হচ্ছে ঘরে ফিরে আসার ফিল কেমন হয়। বরণিকা মীরাকে বলে এ গৌতম তো আসবে আবার যাবে, কিন্তু তুমি ইম্পর্টেন্ট আমার জন্য। কিন্তু আমি জানি এমন একদিন আসবে যে তোমাকে যেতে হবে, তখন তুমি চলে যেও, সে সময় পর্যন্ত আমার সাথে থাকো। বরণিকার মুখে একথা শুনে মীরার চোখে পানি চলে আসে। মীরা বরণিকাকে জড়িয়ে ধরে। গৌতম দরজা নক করলে মামা এসে দরজা খুলে দিয়ে মিচকি মিচকি হাসতে থাকে, আর কাছে এসে বলে কাম। একটি প্যাকেট দেখিয়ে বলে বোন পাঠিয়েছে। মামি এসে একটি চিঠিও হাতে দিয়ে বলে তোমার মা পাঠিয়েছে তোমার জন্য। মামি গৌতমকে বলে কফি, তার হাজবেন্ড এর কাছে জানতে চায় কফি। মামি মামার দিকে তাকিয়ে চিৎকার করে বলে কফি। মামাও মামির ইশারা বুঝতে পেরে কফি বানাতে চলে যায়। গৌতম চিঠি খুললে দেখে কোনো মেয়ের ছবি। মামাকে দেখালে সে ছবি নিয়ে হাসতে থাকে, আর গৌতমকে বলে বোন বলেছে ডিসেম্বরে তোমার বিয়ে, তাই চলে এসো। তখনই গৌতম মাকে ফোন করে। মা বলে গোলটু তুমি কেমন আছো? গৌতম বলে কি হয়েছে মা, আমি বিয়ে শাদি করব না। মা বলে 10 বছর ধরে বলছি, তুই ফ্ল্যাট টাইপের ছেলে যে একথা বলছিস। এদিকে মামা আর মামি মেয়েদের ছবি দেখে হাসাহাসি করতে থাকে। গৌতম মামাকে বলে ফ্ল্যাট টাইপ বলছে। মা বলে
যখনই বিয়ের কথা বলি তখনই চাকরি করো, এখন তো চাকরি পেয়েছো। মা বলে এখন মেয়ে পছন্দ করো, 1 বছর পরে বিয়ে করো। গৌতম বলে এখানে আমার পছন্দের কেউ আছে, এতদিন বলতে পারিনি, তাই এই ফটো পাঠানো বন্ধ করো। মা বলে কোনো রঙ্গিলা মেয়েকে তো পছন্দ করিসনি। গৌতম বলে না মা, মেয়ে পছন্দের বেলায় আমি খুব ট্রেডিশনাল। মা তুমি কোনো চিন্তা করো না, আমি মামার মতো না। মা বলে ওর বউকে দেখেছিস, ফরেনিয়ার বিয়ে করেছে। ঘরে এসে মামাকে বলে মা ফোন করতে বলেছে। মামা বলে ওকে কেন ফোন করব, আর বলে টিঙ্কু টিঙ্কু বলতে থাকে, আর বলে টিঙ্কু ট্যাঙ্ক সাফ কর, টিঙ্কু বাড়ি পরিষ্কার কর। ফোনে বলে টিঙ্কু ফোন উঠা। মামাও বোনের চিৎকার ভরা কথা শুনে ফোন ধরে, বলে বোন তুমি বিশ্বাস করবা না, তোমারই কথা বলছি। বোন বলে তুমি মেয়েটিকে দেখেছো? মামা গৌতমের ইশারায় বলা কথা শুনে বলে হ্যাঁ দেখেছি মেয়েটিকে, সে খুবই সুন্দরী। এবার গৌতম তোমার নজরে দেখা মেয়েকে পছন্দ করেছে, কি সংস্কার, কি ভদ্র। গৌতম মেয়েটির সাথে শিফট হয়ে গেছে। মা বলে কি শিফট হয়ে গেছে, আর তুই সেখানে থেকে কি করছিলি? তখন মামা বলে মানে পাশের ফ্ল্যাটই থাকার ব্যবস্থা করেছি। অন্যদিকে বরণিকা বসে বই মুছে দিচ্ছিল আর মীরা বই সাজাচ্ছিল। তখনই দরজায় বেল বাজে। বরণিকা জানতে চায় কে। গৌতম বলে আমি, যার সাথে 10 মিনিট পর আনন্দে ব্যস্ত হবা। মাই পুষিপি। বরণিকা মীরাকে বলে কিছু তো আছে ওর মধ্যে, সারাদিন আনন্দে থাকে। মীরা বলে আনন্দে তো শুয়োরও থাকে। বরণিকা বলে হি ইজ অসাম। মীরা বলে গৌতম হচ্ছে ট্রিপিক্যাল টাইপের বোকা, যে তোমাকে ব্যবহার করবে, ফ্রিতে তোমার ঘরে থাকবে, এ সোফাতে শুয়েই তোমার টাকার পপকর্ন খায়, আর পয়সাও খরচ করবে না। সেই সময় গৌতম অনেক জিনিসপত্র নিয়ে দুজনের সামনে এসে হাজির হয়। তখন বরণিকা মীরার দিকে তাকিয়ে হাসে। তারা তিনজনই ঘুরতে বের হয়, আর তারা তিনজনই মিলে লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরে বেশ ভালো সময় পার করে। আস্তে আস্তে মীরাও গৌতমকে পছন্দ করা শুরু করে। এর মধ্যে মামা আর গৌতমের মা কবিতা এসে জানতে চায় বরণিকার কাছে গৌতম কোথায়। বরণিকা বলে ও আপনি গৌতমের মা, আসেন ভিতরে। মা ভিতরে এসে দেখে ছেলে মেয়েদের পোশাকে সোফার উপর ডান্স করছে। গৌতম মাকে দেখে সোফা থেকে পরে চিৎকার করে উঠে। গৌতম বলে মা কবে, কিভাবে, কখন, হোয়াট এ লাভলি সারপ্রাইজ। মা বলে তুই কি বলছিলি আমাকে? মামা বলে ও যা বলেছে তাই আমি তোমাকে বলেছি। মামা গৌতমের সামনে এসে গৌতমকে মারা শুরু করে। তখন মা বলে টিনকু এমন করিস না, ছেলে বড় হয়েছে। মা বরণিকাকে দেখিয়ে বলে এসো মেয়ে। বরণিকা এ কথা শুনে হাসতে থাকে। তখনই মীরা ট্যাব নিয়ে আসে। এতক্ষণ গৌতম যে জঙ্গলি নাচ নেচেছে সেই ভিডিও সবার সামনে ধরে রাখে। মা এ দৃশ্য দেখে তো বেহুশ হবার পালা। তখনই মীরা ট্যাব নিচে নামিয়ে রাখে। মা বলে দিস ইজ টু মাচ। দুই মেয়ে একসাথে। গৌতম মীরাকে ধরে বলে মা দিস ইজ মীরা, আর মীরা দিস ইজ মাই মম। মা বলে এ মীরা মায়ের পা ধরে, মীরা মায়ের পা ধরে প্রণাম করে। মা মীরাকে দেখে খুশি হয়। তখন মামা এসে মীরাকে জড়িয়ে ধরে। তখন মা এসে মামাকে সরিয়ে দেয়। গৌতমকে বলে গোলটু মেয়েটি সুন্দর। মা মীরার চেহারায় হাত রেখে বলে তুমি সেই মেয়ে যার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে এসেছি। পেছন থেকে বরণিকা হাসতে থাকে। মামা জানতে চায় এটা সেই মেয়ে? গৌতম বলে হ্যাঁ। মামা বলে এটা না? গৌতম বলে না। মামা বরণিকাকে দেখে বলে কি পছন্দ করেছিস? গৌতম বলে মামা কুল। মামা বলে কিসের কুল? গৌতম বলে মা 4 দিনের জন্য এসেছে। 2 দিন আমি 13 গলির মধ্যেই পার করে দিব, আর বাকি 2 দিন তুমি পার করবা। এরপরেই সেই রাস্তা, সেই মানুষ, সেই লন্ডন। মামা বলে বোন কখনো অ্যাকসেপ্ট করবে না। গৌতম বলে আমরা কি বিয়ে করছি? বিয়ে, বাচ্চা হবে? বরণিকা গৌতমকে মামার সামনে জড়িয়ে ধরলে গৌতম বলে মা এখানে আছে। সবজি কিনে বাসায় আসা বউ রান্নাঘরে রান্না করবে, এমন মনে হবে যে দুনিয়াতে কোনো মেয়েই নেই। এই একজনের সাথে থাকতে থাকো। না মামা আমি এভাবে ঠিক আছি। না বরণিকা এ জীবন চায়, না আমি চাই। আমরা দুজন এভাবেই ঠিক আছি। গৌতম বলে 15 বছর ধরে এখানে আছো, আর চিন্তা করো দিল্লির। মামা বলে বহিনজি এখন তো প্যান্ট পরে নিন দয়া করে। মা গৌতম আর মীরাকে একসাথে বসায়।
বসায়। তাদের দুজনকে একসাথে দেখে মা বেশ খুশি হয়। গৌতম বলে, মা কেন আমাদের শরম দিচ্ছেন? মা বলে, একসাথে থাকতে শরম লাগে না, আর পাশে বসতে লজ্জা লাগছে। মা বলে, শুকর খোদার, আমার বেকার ছেলে তো এক ভালো কাজ করেছে। মীরাকে ধরে বলে, তোর মতো আমিও খুঁজে পেতাম না। মামাকে বলে, দে টাকা। মামা টাকা দিলে দুজনের উপর দিয়ে ঘুরিয়ে মামাকে বলে, নে ভিখারিকে দিয়ে দিস। মামা বলে, লন্ডনে ভিখারি কোথায় পাবো? কবিতা বলে, খুঁজে বের কর, আর আইসক্রিম খাবি না এ টাকা দিয়ে। গৌতম মীরাকে তাড়ানোর জন্য বলে, মীরা তোমার ফোন। মীরাও সোফা থেকেই ফোন বের করে চলে যায়। তখনই বরণিকা এসে গৌতমের পাশে বসে। গৌতম গিজারের দোহাই দিয়ে চলে যায়। মামা চোখের ইশারায় বরণিকাকে বলে, পা একসাথে করে বসো। বরণিকাও মামার ইশারায় পা একসাথে করে বসে। ওইদিকে মীরা বলে, হে গৌতম, কি করছো? গৌতম বলে, কিছু দিনেরই ব্যাপার। মীরা বলে, কিছুদিন মানে? গৌতম বলে, আমি চেষ্টা করব ওদের থেকে তোমাকে দূরে রাখার। আমি কখনো তোমাকে ডিস্টার্ব করব না, ভালো মানুষ হয়ে দেখাবো। মীরা বলে, এটা সম্ভবই না। গৌতম বলে, অবশ্যই সম্ভব, আমি হয়ে দেখাবো। মীরা বলে, আরে বোকা, এই ড্রামা অ্যাক্টিং এগুলো সম্ভব না। মীরা বলে, কি বিরক্তিকর এ সব কিছু, শুরুর আগেই বলে দেওয়া উচিত ছিল। গৌতম বলে, এখন তোমার আমার লাভ আর হতেই হবে। ইউ আর লাকি গার্ল। মীরা রাগ করে তাকালে গৌতম বলে, প্লিজ প্লিজ মীরা, আমার ব্যান্ড বেজে যাবে ইয়ার। গৌতমের এমন কাকুতি মিনতি দেখে মীরাও রাজি হয়ে যায়। গৌতমকে বলে, যদি ধরা পড়ে যাই তবে কি হবে? গৌতম বলে, কেউ ধরতে পারবে না, এমন ভালো অ্যাক্টিং হয়েছে তোর, আর সাপোর্টের জন্য আমি তো আছি। মীরা বলে, আমার বিয়ের সময়ও এসব করেছি, এখন এখানেও অ্যাপ্লাই করতে হবে। গৌতম বলে, থ্যাংক গড তুমি বিয়ে করেছিলে। মীরা বলে, আমি জানি আমি ওই ধরনের মেয়ে যে ছেলেদের মায়েদের পছন্দ হয় আমাকে। গৌতম বলে, মায়েদের থেকে ছেলেদেরই বেশি পছন্দ হয়, আই এম শিওর। মীরা বলে, হ্যাঁ, এর জন্যই ও আমাকে ছেড়ে দিছে। গৌতম বলে, তোমার ভিতরে কোনো কম নেই। মীরা বলে, দিস ইজ নন ইউর বিজনেস, ওই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। বরণিকা মামা আর মায়ের সামনে সোফাতে শুয়ে বই পড়া শুরু করে। মা আর মামা বসে কথা বলছিল। গৌতম মাকে বলে, মা আমাদের এ উইকেই ট্যুরে যাওয়ার কথা। মা বলে, আমার জন্য ট্যুর ক্যান্সেল করার দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। মায়ের মুখে একথা শুনে গৌতম আবারও চিন্তার মধ্যে পড়ে যায়। মাও ওদের সাথে ট্যুরে চলে যায়। মা গৌতম আর মীরার একসাথে ছবিও তুলে, আবার তারা তিনজন একসাথে হয়েও ছবি তোলে। গৌতম দূরবীন দিয়ে বরণিকাকে দেখলে মা এসে বলে, এদিকে কি দেখছো? বোট থামালে বরণিকা সবার সামনে জামা খুলে মাকে বলে, কাম মিসেস কাপুর, কাম কাম বলে বিকিনি পরে লেকে ঝাঁপ দেয়। বরণিকাকে ঝাঁপ দিতে দেখে গৌতমও ঝাঁপ দেয়। মা পুত্র পুত্র বলে ডাকতে থাকে, আর মীরাকে বলে, কি জিনিস এই মেয়ে? মীরা বলে, জানেন আন্টি, আজ আমি ঠিক আছি শুধু এই মেয়ের জন্য। আন্টি বলে, আমার তো এমনটা মনে হয় না। আন্টি বলে, বিয়ে করতে দেরি হলে এই আন্টি না বলে কবিতা বলেই ডাকো। কবিতা জি বলে, তোর বাবা মা জানে? মীরা বলে, আমার মাসি জানে, আমার বাবা মা বেঁচে নেই, কার অ্যাক্সিডেন্টে মরে গেছে। কবিতা বলে, আমি বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না বলে নিজের হাতের বালা মীরার হাতে পরিয়ে দেয়। কবিতা বলে, এখন বলবি না তোর বাবা মা নেই, তুইও আমার আর এক সন্তান গটলুর মতো। একথা বলি কপালে এক চুমু দিয়ে কান্না করতে থাকে। ওইদিকে বরণিকা লেকের ধারে শটান হয়ে শুয়ে থাকে। তখন গৌতম এসে বরণিকাকে জড়িয়ে ধরে সামনের দিকে তাকালে দেখে মা। মাকে দেখি বরণিকা পেটে চাপ দেওয়া শুরু করে আর মাকে ডাকতে থাকে। মা বলে, তুই কি করছিলি? গৌতম বলে, মা আসো আসো। মাকে টানতে টানতে বরণিকার কাছে নিয়ে আসে আর বলে, দেখো মা, পানি ঢুকে শ্বাস বন্ধ হয়ে গেছে, জলদি ডাক্তারকে নিয়ে এসো বলে মুখে কিস করতে থাকে। তখন মা গৌতমকে সরিয়ে দেয় আর সে নিজেই বরণিকাকে কিস করতেই যাবে, তখনই বরণিকার জ্ঞান ফিরে আসে। গৌতম এর জন্য মাকে ধন্যবাদ জানায় আর মাও বেশ খুশি হয়। গৌতম বলে, ওকে ভিতরে নিয়ে যাই। মা বলে, আমি নিয়ে যাচ্ছি, তোমরা এনজয় করো সানসেট। মীরা বলে, না আন্টি, এনজয় করেছি, এখন চলে যাব। আন্টি বলে, ননসেন্স, কোথাও যাবা না, আমি ওকে বাঁচিয়েছি, আমি নিয়ে যাচ্ছি। মা বলে, যাও গপ্পসপ্প করো, এনজয় এনজয়। মা বরণিকাকে ধরে নিয়ে যেতে থাকে আর বলে, চলো তোমাকে কিছু খাওয়াবো। মীরা জানতে চায় কি হয়েছে। গৌতম বলে, ফ্রড, ও তোকে লুটার জন্য তোকে বিয়ে করেছে, আর তোমার মনে হয় তোমার মধ্যে কিছু কম আছে, এর জন্য ও তোমাকে ছেড়ে গেছে। তুমি কি পাগল? মীরা বলে, আমি এ সম্পর্কে কিছু বলতে চাইছি না। গৌতম বলে, আমি এ বিষয়ে কথা বলতে চাইছি। মীরা বলে,
কেন পিছে পড়ে আছো? গৌতম বলে, তুমি বোকা আর ইন্টেলিজেন্ট হওয়ার কারণে এ কথা বলা আমার ফরজ। আমি তোমাকে হেল্প করব। মীরা বলে, তোমার কি মনে হয় তুমি এখানে বসে আমাকে কিছু উপদেশ দিবে আর আমার জীবন পরিবর্তন হয়ে যাবে? গৌতম বলে, কারেক্ট। একথা বলি নিজেই অভিনয় করে কথা বলতে থাকে। গৌতমের এ আচরণ মীরার কাছেও ভালো লাগে। সে হেসে ফেলে। গৌতম বলে, তুমি তো হট। মীরা জানতে চায়, তোমার কাছে আমি হট মনে হয়? গৌতম বলে, হ্যাঁ, আমারও তো ভয় হয়, টাচ লাগলেই জলে যাব। তোমার যে ঠোঁট না আর স্মাইল, ছেলেদের তো পাগল হওয়ার পালা। আরো বলে, তোমার স্মাইল হলো সোশ্যাল সার্ভিস। গৌতমের মুখে একথা শুনে মীরা তো হাসতেই থাকে। গৌতম বলে, এত কাপড় পরো যে চিন্তা করার, সে বলবে কি লুকাও কাপড়ের ভিতরে? আর তোমার কোমরের কথা নাই বা বললাম। গৌতম বলে, তোমার হাত মনে চায় ধরি, কিন্তু ভয়ও লাগে যে একবার এ হাত ধরবে সে কোনোদিন ছাড়তে পারবে না। গৌতমের মুখে একথা শুনে মীরা শুধু গৌতমের দিকে তাকিয়েই থাকে। মীরা বলে, আজব মানুষ তুমি, এর জন্যই মেয়েরা পটে যায় তোমার জন্য। গৌতম বলে, তোমাকে দেখার পর লোকজন এদিকে সেদিকে পড়ে যাবে। তখন মীরা বলে, তুমি পড়ছো না কেন? বলে ধাক্কা মারে লেকে। আর দূর থেকে মীরা গৌতমকে দেখে হাসতে থাকে। তারা তিনজনেই স্টাইলিশ কাপড় পরে নাচ গান করতে থাকে। বরণিকা মীরার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে সবার সাথে খুব আনন্দ করে নাচ গান করছিল। বরণিকা গৌতমকে মীরার সাথে নাচ করার জন্য পাঠিয়ে দেয় আর গৌতমও কাছে এসে মীরার সাথে নাচ করতে থাকে। তারা বেশ খুশিও হয়। আমরা গৌতমকে দেখি সে একটু চিন্তার মধ্যে পড়ে যায়। রাতে মীরা একা দাঁড়িয়ে থাকলে গৌতম আসে কথা বলার জন্য। মীরা গৌতমকে দেখে বলে, যেতে হবে? গৌতম বলে, হ্যাঁ। মীরা বলে, এখানে এত ভালো লাগছে যে যেতে ইচ্ছা করছে না। মীরা একটু আগে চলে গিয়ে আবার পেছনে ঘুরে গৌতমের দিকে তাকায়। তখন গৌতম মীরার ঠোঁটে মুখে টাচ করে মীরাকে কিস করে। মীরাও বাধা দেয় না। এতে গৌতম আবারও চিন্তার মধ্যে পড়ে যায়। সকাল হলে গৌতম বিচে বসে নাস্তা করার সময় বেশ চিন্তায় পড়ে যায়। তখনই এক ফরেনার মেয়ে এসে গৌতমকে বলে তার সাথে যেতে। গৌতম বলে, তুমি লেট হয়ে গিয়েছো, আমি এখন আর আগের মতো নেই। একথা বলি মেয়েটিকে তার পাশে বসতে বলে। গৌতম মেয়েটিকে বলে, বুকের ভিতরে এমন ধকধক হচ্ছে যে মনে হয় আমাকে কেউ গুলি মারছে। কাল সারা রাত জেগেছিলাম। মেয়েটি বলে, হ্যাঁ, কি হয়েছে তোমার? গৌতম বলে, আমি বলছি প্রেম হয়ে গেল না তো আমার? তোমার কি মনে হয়? মেয়েটি বলে, আমার মনে হয় তোমার কোনো বড় প্রবলেম আছে। গৌতম বলে, হ্যাঁ, খুব বড় প্রবলেমে আছি আমি। যেমন দেবদাস, লাইলি মজনু, এই বিশেষ লোকদের তালিকায় চলে এসেছি আমি। মেয়েটি বলে, আমি চলে গেলাম আর দাঁড়িয়ে তার সঙ্গীদের ইশারা করে বলে, পাগল। গৌতম উঠে বলে, ধন্যবাদ তোমাকে, আমারও মুভ করতে হবে। আর এদিকে কবিতা আর বরণিকা বসে হাসতে থাকে। তখন কবিতা বরণিকাকে বলে, মীরা সঠিক কথাই বলেছে, তুমি মেয়ে খুব ভালো, কিন্তু বড় পোশাক পরো। কবিতা বলে, তোর কোনো ছেলের সাথে ভাব ভালোবাসা আছে? বরণিকা বলে, না। কবিতা বরণিকাকে বোঝায়, যুগ যতই আধুনিক হোক না কেন, মেয়েদের বেশি দিন একা থাকা ঠিক না। তোর মা বাবাকে বল তোর বিয়ের ব্যবস্থা করতে। কবিতা বলে, কোথায় থাকে তারা? বরণিকা বলে, বাবা বিজনেস এর কাজে ব্যস্ত আর মা এর কথা জানি না। কবিতা বলে, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য পাত্র খুঁজে দিব। কবিতা বলে, তুই তো তাড়াতাড়ি দিল্লি যাবি গটলুর বিয়ের জন্য, ওইখানেই তোরও বিয়ে দিয়ে দিব। মীরা নদীর ধারে একা দাঁড়িয়ে থাকে। তখন গৌতম আসে মীরার সাথে কথা বলার জন্য। গৌতম আস্তে আস্তে মীরার হাত ধরে আর মীরাকে বলে, এই অ্যাভয়েড করতে হবে। মীরা বলে, এসব তোমার জন্য এক জোক না, আর তোমার আচরণই এমন হয়ে গেছে। মীরা বলে, আমিও যদি তোমার মতো হতে পারতাম, লাইফ কত সিম্পল হয়। গৌতম কিছু বলতেই যাবে, তখন মীরা বলে, আর কিছু বলার দরকার নেই, লাইফ কঠিন করার দরকার কি? একজনের অন্যজনের থেকে দূরে থাকাই বেটার, আর সময়ের সাথে সাথে সব ভুলে যাব। গৌতম বলে, বরণিকা আর আমার মধ্যে কিছুই নেই, সব আগে থেকেই ক্লিয়ার। মীরা বলে, গৌতম, তোমরা একই রুমে থাকো আর একই টুথব্রাশ ব্যবহার করো, আমি একটু ভিন্ন ধরনের দেশি গুয়ার, এইসব বোঝার মতো জ্ঞান নেই আমার কাছে। গৌতম বলে, ও জানলে ও খুশি
করতেই হবে আমাদের জন্য, আমি ওকে চিনি। গৌতম চলে গেলে মীরা জানতে চায় কোথায় যাচ্ছ। গৌতম বলে দূরে, একে অপরের কাছ থেকে, বলে চলে যায়। গৌতম বাসায় এসে বরণিকাকে ডাকতে থাকে। বরণিকা বলে আই এম হেয়ার বেবি। গৌতম বলে আমার কিছু কথা আছে তোমার সাথে। গৌতম দেখে বরণিকা সালোয়ার কামিজ পরে আছে। বরণিকা বলে কেমন লাগছে আমাকে? গৌতম বলে নাইস। বরণিকা বলে আমি যদি পোশাক বদল করে চুল বড় করে নিই তবে মা আমাকে অ্যাকসেপ্ট করবে? গৌতম বলে কিসের জন্য অ্যাকসেপ্ট? বরণিকা বলে তোমার বউ বানানোর জন্য। তুমি তো জানো। গৌতম বলে আমি জানি না। বরণিকা বলে আমি যদি মায়ের পছন্দ মতো হতে পারি তবে সে অ্যাকসেপ্ট করবে, আর আমরা দুজনকে তো লাইক করি। এ কথা বলি গৌতমকে জড়িয়ে ধরে বলে কি বলতে এসেছো? গৌতম বলে গরম পড়েছে যে ঘাম বের হচ্ছে। মা সবাইকে বাই বলে চলে যায়। তখন মামা বলে বোনের চলে যাওয়ায় এত খুশি আজ পর্যন্ত হইনি, এই ড্রামা তো শেষ হলো। গৌতম বলে ড্রামা তো এখন শুরু হবে মামা। মামা গৌতমের দিকে তাকিয়ে থাকে। তখন বরণিকা এসে মামার ফটো তুলে মামা চলে যায়। বারে এক সিঙ্গার বেসুরো কণ্ঠে গান গাওয়ার সময় গৌতম মামাকে প্রেমের ডেফিনেশন বলতে থাকে। গৌতম বলে আমি এমন প্রেসারে আছি যে মনে হচ্ছে ভিতরে তরকারি হচ্ছে, গরম ধোঁয়া আমার মুখ থেকে বের হচ্ছে। দেখো। মামা শুধু গৌতমের কথা শুনছিল। গৌতম বলে এখন থেকে আমি সবজির ক্রেতা হয়ে যাব আর মীরা ঘরে রুটি বানাবে আমার জন্য, এই চাই মামা। গৌতমের কথা শুনে হাসে। গৌতম বারের মধ্যে বারবার মীরা মীরা বলে ডাকতে থাকলে সিঙ্গার গান না করেই চলে যায়। বরণিকা মীরাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে এই কাপড় ভিতর থেকেও আমাকে তোমার মতো হতে হবে। গৌতমের মায়ের সাথে দেখা হয়ে আমি তাকে ভালোবেসে ফেলেছি, আর তোমার মতো হওয়ার জন্য আমি তোমার কাছ থেকে ট্রেনিং নিব। তুমি আমাকে হেল্প করবা? বরণিকার মুখে একথা শুনে মীরা কবিতার দেয়া বালা বরণিকাকে দেয়। বরণিকাও সেই বালা নিজ হাতে পরে নেয়। গৌতম বরণিকার বাসায় গিয়ে বরণিকাকে ডাকতে থাকে আর বরণিকার কাছে জানতে চায় মীরা কোথায়। বরণিকা বলে এখানে। গৌতম বলে আমার তোমাদের দুজনের সাথেই কিছু কথা আছে। গৌতম বলে কথা বলার মাধ্যমে বড় বড় প্রবলেম সলভ হতে পারে। বড় বড় দেশ ছোট টেবিলে বসে বড় বড় সমস্যার সমাধান করে। গৌতম বলে আমাদের তিনজনের মধ্যে কিছু কথা চলছে, আমি চাই আমাদের মধ্যকার কথা এখানে বলে ক্লিয়ার হয়ে যেতে চাই। বরণিকা বলে হোয়াটস গোয়িং অন মীরা? গৌতম বলে ইউ লাভ মি আর আই লাভ হার। বরণিকা বলে কি? গৌতম বলে তুমি আমাকে ভালোবাসো আর তোমার জন্য মীরা আমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু মীরাও আমাকে ভালোবাসে। বরণিকা বলে ওয়াও সত্যি, এটা তো খুব ভালো কথা। তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো কেন? গৌতম বলে মীরা বসো, পালালে কিছু হবে না। মীরা বলে আমি তোমাকে কথা বরণিকাকে বলতে নিষেধ করেছিলাম। বরণিকা বলে রিল্যাক্স, তোমরা শান্ত হও। বরণিকা মীরার কাছে জানতে চায় সত্যি তুমি গৌতমকে ভালোবাসো? মীরা বলে ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। বরণিকা বলে হবে না কেন? দুজনকে পছন্দ করলে তারা তো একসাথে হবেই। এমন অবস্থায় তোমার আমাকে বোঝানো উচিত। বরণিকা বলে কোনো একজনের তো হারতেই হবে, সেটা আমি। কবিতা আন্টি এর কথা আমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছি, বাট ইটস ফাইন। গৌতম বলে আর বলিস না, নইলে তোর প্রেমে পড়ে যাব। গৌতম বলে বরণিকা তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছ। বরণিকাও বলে তোমরাও আমাকে ইমপ্রেস করে দিয়েছ, পার্টি করব গাইডস। বরণিকাও এ দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে পার্টি করার জন্য। বরণিকা দুজনকে একসাথে পাঠিয়ে দিয়ে দূর থেকে গৌতমের দিকে তাকিয়ে থাকে। এখানে আমরা বরণিকাকে দেখি তার মন বেশ খারাপ, সে কান্না করছিল। বরণিকা সোফাতে বসে গ্লাস ফেলে দিলে গৌতম আসে বরণিকার কাছে। বরণিকা গৌতমকে বলে এ পার্টি, এ লাইট, এ দুনিয়া থেকে আমাকে অন্য দুনিয়ায় নিয়ে যাও, তোমার সাথে বিয়ের সংসারের দুনিয়ায়। গৌতম বরণিকাকে শান্ত করার চেষ্টা করে। বরণিকা বলে সবাই ভাবে আমি পার্টি গার্ল, কিন্তু ভিতর থেকে আমি এমন না। গৌতমকে বলে জাস্ট গিভ মি এ চান্স, তুমিও বুঝতে পারবে আমি কেমন। বরণিকাও এক সফট ও পিয়ারি মেয়ে, আমিও ভালো বউ হতে পারবো গৌতম, মীরার থেকেও ভালো। গৌতম বরণিকাকে গাড়িতে এনে বসায় আর মীরাকে বলে ওর মুখ ধুয়ে দাও। বরণিকা বলে আই হ্যাভ টু পি। মীরা বলে চলো। বরণিকা বলে তুমি আমাকে নিয়ে চলো। মীরা
বরণিকাকে নিয়ে গেলে বরণিকা মীরাকে বলে, তুমি কি জিনিস, একজনের জন্য এখানে এসেছো আর একজনের সাথে চলে যাচ্ছ। বরণিকা বলে, ওকে না শুয়োর বলে ডাক্তার, আমি শুধু জানতাম ওর ভ্যালু। মীরাও বরণিকার কথা শুনে কান্না করতে থাকে। বরণিকা বলে, আমার জন্য খারাপ লাগছে। বরণিকা বলে, চলো আমরা তিনজন মিলে ফ্যামিলি বানাই, তুমি ওর ওয়াইফ হবে আর আমি রাখেল। আমার ঘরে থেকে আমার বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করো আর আমাকে বানাও গাধা। বরণিকা বলে, অনেক লোকে আমাকে ব্যবহার করেছে, এদের মধ্যে তুমিই সেরা। বরণিকাকে বিছানায় শোয়ানোর পর গৌতম মীরার কাছে জানতে চায়, ও তোমাকে কিছু বলেছে? মীরা বলে, না। সকাল হলে মীরা আর গৌতম রেডি হয় কাজে যাওয়ার জন্য। গৌতম বলে, আজ দুপুরেই ছুটি নিয়ে নিব যাতে বরণিকার সাথে সময় কাটাতে পারি। মীরাও বলে, ঠিক আছে। তারা দুজন দুজনকে হাত করে চলে যায় দুই দিকে। গৌতম চলে গেলেই মীরা আবার বাসায় ফিরে আসে। নিজের ব্যাগ নিয়ে যাওয়ার সময় দেখে বরণিকা আসছে, তাই বরণিকাকে বলে, তুমি বলেছিলে না এমন সময় আসবে যে আমার চলে যেতে হবে, সেই সময় চলে এসেছে। বরণিকা বলে, আই এম গ্লাড। বরণিকা রান্নাঘরে এসে নাড়াচাড়া করছিল, তখন মীরা বাহিরে গিয়ে দাঁড়ায়। বরণিকা এসে দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে থাকে। মীরাও চোখের পানি ফেলতে ফেলতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। গৌতম বাসায় আসলে বরণিকা বলে, আমি তোমার পছন্দের বিরিয়ানি তৈরি করেছি নেটের সাহায্য নিয়ে। গৌতম বলে, মীরা কি তার রুমে আছে? বরণিকা বলে, না। গৌতম মীরাকে ডাকতে ডাকতে উপরে চলে যায়, তখন বরণিকা বলে, চলে গেছে। গৌতম বলে, চলে গেছে কোথায়? বরণিকা এর কোনো জবাব না দিয়ে সবজি কাটছিল। গৌতম বরণিকার হাত চেপে ধরে বলে, আমি কিছু জানতে চাইছি তোমার কাছে। মীরা কোথায়? বরণিকা বলে, নরকে গেছে। গৌতম বলে, কি হলো তোমার? একদিনে তোমার ভালোবাসা হারিয়ে গেল? বরণিকা বলে, হ্যাঁ হারিয়ে গেছে, যেমন তোমার আমার প্রতি ইন্টারেস্ট চলে গেছে তেমনি। গৌতম বলে, আমি তোমাকে আমার সাথে ইন্টিমেট হওয়ার জন্য জোর করিনি, যা হয়েছে দুজনের ইচ্ছাতেই হয়েছে। বরণিকা বলে, টেস্ট ড্রাইভ আমার সাথে আর ঘরে নিতে চাও আমার বেস্ট ফ্রেন্ডকে? বরণিকা আরো বলে, বোর হয়ে গেছো? গৌতম বলে, কোনো অবলা নারীর মতো কথা বলো না। বরণিকা বলে, তুমিও কোনো সোশ্যাল ওয়ার্কারের মতো কথা বলো না। তুমি ওই করেছো আমার সাথে যা সবাই করে। আরো বলে, তুমি স্পেশাল হওয়ার চেষ্টা করো না। আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে আর তুমি কে যে যেতে পারবা না? বরণিকার মুখে একথা শুনে গৌতম চাবি দিয়ে চলে যায়। গৌতমের এভাবে চলে যাওয়ায় বরণিকা অসহায়ের মতো কান্না করতে থাকে। এদিকে গৌতম মীরাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু মীরা ফোন রিসিভ করে না। মীরার অবস্থাও ভালো না, সে ঠিক মতো খাবারও খেতে পারে না। গৌতম রাস্তায় ঘুমিয়ে থাকে। ঘুম থেকে জেগে মীরাকে ফোন করতে করতে মীরার কাছে এসে মীরার সাথে কথা বলার ট্রাই করতে থাকে, কিন্তু মীরা কোনো পাত্তাই দিতে চাইছিল না। পরে গৌতমকে বলে, তুমি আমার এক কাজ করে দিতে পারবা? মীরা বলে, তুমি আমাকে পছন্দ করো, সম্মান করো, এর জন্য বলছি দূরে থাকো আমার কাছ থেকে। আমি বরণিকা আর তোমার মধ্যে কখনো আসবো না, কারণ আমি জানি ও তোমার ব্যাপারে খুবই সিরিয়াস। তুমি বরণিকার খেয়াল রাখো, ও তোমাকে চায়, আমি চিনি ওকে। আর আমি নিজের সাথে ওয়াদা করেছি আমি কখনো তোমাকে আমার জীবনে আসতে দিব না, আমার সাথে যাই হয়ে যাক না কেন। গৌতম বলে, আমিও তোমাকে সারাক্ষণ বলতে থাকবো তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো কিনা। মীরা গৌতমের কাছ থেকে এসে পাশেই দাঁড়িয়ে থাকে। বরণিকাও তার আগের জীবনে ফিরে যেতে চায়, কিন্তু বরণিকারও আর কিছুই ভালো লাগে না। এক ফরেনিয়ার বরণিকাকে ব্যাড টাচ করে, কিন্তু বরণিকা কিছুই বললে না। মীরাকে দেখি সে তার হাজবেন্ডের সাথে দেখা করার জন্য এসেছে। মীরা তার হাজবেন্ডের সাথে বসে খাবার খাচ্ছিল, তখনই গৌতম বারবার কল করলে মীরা ফোন কেটে দেয়। গৌতম বসেছিল আর কিছু বখাটে এসে বরণিকাকে নামিয়ে দিয়ে যায়। গৌতম বলে, তুমি ওদের সাথে কি করছো? বরণিকা বলে, কে? গৌতম। বরণিকা বলে, আমি জানতাম তুমি আসবে আর আমাকে ভালোবাসবে। আর তখনই একটি গাড়ি এসে বরণিকাকে সজোরে ধাক্কা মারে। গৌতম এসে বরণিকাকে হাসপাতালে নিয়ে আসে। মীরা এ খবর জানতে পেরে বরণিকাকে দেখতে চলে আসে। বরণিকার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, পাশে গৌতমও বসা। মীরার সাথে সাথে তার হাজবেন্ডও আসে। মীরা মামাকে বলে, আমি জানি ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর গৌতমও ওর সাথেই আছে। গৌতমকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। গৌতম পেছন থেকে দুজনকে দেখতে থাকে। মামা বলে, তোর কাহিনীতে ড্রামা এর কোন
কোনো অভাব নেই। মীরার হাজবেন্ড মীরাকে বলে, তুমি আমার সাথেই থাকতে পারো, এতে মনে হবে আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। মীরা শুধু হাজবেন্ডের দিকে তাকিয়েই থাকে। মীরাও তার হাজবেন্ডের বাসায় চলে আসে। মীরা তার হাজবেন্ডের এলোমেলো ঘরে এসে জানালার দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে গৌতম বরণিকাকে দেখে উদাস হয়ে থাকে। বরণিকার সেবা শুশ্রূষাও ঠিক মতোই করতে থাকে। গৌতম বরণিকাকে আনন্দ দেওয়ারও চেষ্টা করে। মামা গৌতমকে দেখে হাসে, বরণিকাকে তার বাড়িতে নিয়ে আসে। আর বাড়ির অবস্থা খুবই এলোমেলো। গৌতম মীরার বাড়ির পাশে এসে দাঁড়িয়ে থাকে। আর মীরা জানালার পাশে। গৌতমের খুবই খারাপ অবস্থা, সে রাতে ঘুমাতেও পারে না। দিনের বেলায়ও উদাস হয়ে রাস্তায় হাঁটতে থাকে। মীরাও গৌতমের কথা মনে করে রাস্তায় কান্না করা শুরু করে। মীরার হাজবেন্ড মীরার জন্য খাবার রেডি করে, ভালো মন্দ কথা বলার চেষ্টা করছিল। মীরা আসলে হাজবেন্ড বলে, আমরা ডিভোর্স কিছুদিন পরেও নিতে পারি, এতে চিন্তা ভাবনা করতে তুমি কিছু সময় পাবা। ওইদিকে গৌতম বরণিকার জন্য নাস্তা রেডি করে আনে। এতে বরণিকা গৌতমের উপর ভীষণ খুশিও হয়। গৌতম বরণিকাকে দেখলেও মীরার কথাই ভাবতে থাকে। গৌতম ঘুমিয়ে থাকলে চোখ মেলে তাকালে দেখে বরণিকা মীরার মতোই কাজে ব্যস্ত ও মীরার মতো পূজা অর্চনায়ও মনোযোগ দিয়েছে। এছাড়া পোশাকেরও পরিবর্তন করেছে। গৌতম বরণিকার এ পরিবর্তন দেখে হাসে। বরণিকা কফি রেডি করে গৌতমকে দেয়। তখনই গৌতমের মীরার কথা মনে পড়ে যায়। বরণিকা মামার বাড়ির অনুষ্ঠানে গিয়ে মামার কর্মকাণ্ড দেখে হাসাহাসি করতে থাকে। তখনই গৌতমের দিকে চোখ পড়লে দেখে গৌতম মন খারাপ করে বসে আছে। গৌতমও সেই সময়ই বরণিকাকে দেখে হাসে। বরণিকা মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গৌতমের রাতে ঘুম আসছিল না, তাই বালিশ নিয়ে বরণিকার ঘরে গেলে দেখে বরণিকা জেগে আছে। বরণিকা বলে, এখানে আসো। গৌতম কাছে আসলে বরণিকা বলে, দেখেছো আমি কত সেলফিশ, ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমাকে মীরার থেকে দূর করে দিয়েছি। মীরা আমার থেকে বেটার হতে পারবে না, চলো। গৌতম বলে, এখন? বরণিকা বলে, হ্যাঁ এখনই চলো। তারা দুজনেই চলে যায় মীরার সাথে কথা বলার জন্য। বাসায় ঢুকে দরজা নক করলেই দেখে মীরার হাজবেন্ড একটি মেয়ের সাথে আছে। দরজা বন্ধ করে দিতে চাইলে গৌতম জোর করে ঘরে ঢুকে চেক করতে থাকে। হাজবেন্ড এর কাছে জানতে চায় মীরা কোথায়। হাজবেন্ড জবাব না দিলে গৌতম হাজবেন্ডকে একটু কিল ঘুষি মারে। এরপরে ফ্লোরে বসে কান্না করা শুরু করে। গৌতমের কান্না করা দেখে বরণিকা বলে, সত্যিকারের ভালোবাসা এমনই হয়। গৌতম বরণিকার কাঁধে মাথা রেখে কাঁদে। তখন কুনাল বলে, এখন আমি কিছু বলবো। কুনাল বলে, আমি নাস্তা রেডি করে যখন মীরাকে বলি নাস্তা করার জন্য, মীরা বলে, তুমি আমার জন্য নাস্তা রেডি করো না, আমি খেতে পারবো না, এ ঘরেও থাকতে পারবো না। কুনাল বলে, তুমি এত দূর আমার সাথে থাকার জন্যই তো এসেছো। মীরা বলে, তখন তো গৌতম ছিল না, এই নাস্তা, ঘরে থাকা, এই সব আমি শুধু গৌতমের সাথেই করতে পারবো, আর কারোর জন্য আমার জীবনে জায়গা নেই। কিন্তু ও কখনো জানি এ কথা না জানে। কুনালও মীরার দিকে তাকিয়ে হাসে। কুনাল বলে, যা, তোর জন্য দ্বিতীয়বার ধোকা দিল আমাকে। মীরা বাড়ি থেকে বের হলে দেখে গৌতম দাঁড়িয়ে। গৌতম বলে, আজকে আমার সাথে ডিনার করবা? আমি টেবিল বুক করব। ওই বাচ্চাদের মতো বলবা না তো, এখান থেকে চলে যাও। তখনই বরণিকা বলে, আমিও এখানে আছি, আর তুমি আমাকে না বলে ইন্ডিয়া চলে এসেছো, এখন আমার কি অবস্থা হবে? গৌতম বলে, বরণিকা একটু বেশি বলছো। মীরা বলে, কি হচ্ছে এখানে? তোমরা কিভাবে এখানে এলে? বরণিকা বলে, আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করছে, আর যার সাথে বিয়ে হচ্ছে তাকে আমি ভালোবাসি, আর আমি আসবো না? গৌতম ইশারা করে বলে থামতে। বরণিকা বলে, এখন আমার হিরো বলবে। গৌতম বলে, আমি যা বলতে চাইছি আর আমার ঘরের মানুষের যা মনে হয় আমারও মনে হয়। গৌতম বলে, তুমি বুঝতে পারছো? মীরা বলে, না। গৌতম বলে, দেখো আমি আগে যা ছিলাম এখন তেমন নেই। একথা শুনে বরণিকা হাসতে থাকে। গৌতম বরণিকাকে ধমক দিয়ে বলে, চুপ থাক, বলতে দে। মীরা গৌতমকে ডেকে বলে, গৌতম বলে, কিভাবে বলবো তোকে? আমার পক্ষে পসিবল হচ্ছে না। মীরা বলে, হ্যাঁ। গৌতম মীরাকে জড়িয়ে ধরে, সাথে বরণিকাকেও ডেকে নেয়। তাদের তিনজনের মিল দেখিয়েই মুভির কাহিনী শেষ করা হয়।